নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক শ্রী প্রফুল্ল রায়ের জটিল অঙ্ক। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি উপন্যাসের দ্বিতীয় পর্ব। বিদেশে গেলে প্লেন ছাড়া গতি নেই, কিন্তু দেশের ভেতর কোথাও যেতে হলে পারতপক্ষে রণেশ উড়ানে চড়ে না। ট্রেনটাই তার পছন্দ। ধাবমান ট্রেন যাত্রার দুধারের গ্রাম, শহর, নদী, পাহাড়, ধান বা জবের ক্ষেত দেখতে দেখতে তার যে কি ভালো লাগে। মুম্বাইয়ের দাদর স্টেশন থেকে রণেশ কলকাতা মেল ধরেছিল কাল সন্ধে। জানলার পাশে তার সিট। আজ সকালে ঘুম ভাঙার পর টয়লেট থেকে মুখ টুক ধুয়ে সিটেই এখন বসে আছে সে। প্যান্ট্রি কার থেকে চা ব্রেকফাস্ট দিয়ে গিয়েছিল। খাওয়া শেষ করে জানলার বাইরে তাকিয়ে আছে রণেশ। মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে যেতে সন্ধে নেমে যাবে। এই কিছুক্ষণ আগে সূর্যোদয় হয়েছে। জানলার বাইরের আদিগন্ত চাষের জমি, মাঝে মাঝে আল, ছোট ছোট নদী, পাহাড়, কৃষকদের গ্রাম, নগণ্য মফস্বল শহর। এইসব দৃশ্য চোখের সামনে দিয়ে চলমান ছবির মতো সরে সরে যাচ্ছে। দেখতে দেখতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়ল রণেশ। হঠাৎ মনে হলো আশ্চর্য কোনো উজান টানে অনেক বছর আগে ছেলেবেলায় এসে পৌঁছে গেল। তখন কত আর বয়স রণেশের? 4 কি 5? সেই সময় থেকে প্রায় সমস্ত কিছুই তার মনে আছে। মুম্বাইয়ের আম্বেদকর রোডের যে অ্যাপার্টমেন্টে তারা এখন থাকে তখনও সেখানেই থাকত সে, তার মা লীলাবতী, মায়ের মাসি সরস্বতী দাশগুপ্ত আর মেসমশাই সোমদেব দাশগুপ্ত। রণেশ শুনেছে তার বয়স যখন 2 কি 2.5 কিংবা আরও কম, সরস্বতী কলকাতা থেকে তাকে এবং লীলাবতীকে মুম্বাই নিয়ে আসেন। সরস্বতীরা ছিলেন নিঃসন্তান। তাঁরা অপার মায়ায় তাকে আর তার মাকে আগলে রাখতেন। কি কারণে রণেশদের কলকাতা থেকে মুম্বাই চলে আসতে হয়েছিল তার জানা নেই। একটু বড় হবার পর সে জেনেছে তার যখন বছরখানেক বয়স তার বাবা নিরুদ্দেশ হয়ে যান। তার ঠাকুরদা, ঠাকুমা বা কাকা জ্যাঠাদের সম্পর্কে কিছুই জানা যায়নি। কলকাতার মামার বাড়িতে কারা কারা ছিল তাও স্পষ্ট নয়। স্মৃতিতে জীবনের এই অংশটা তার একেবারেই ঝাপসা। সরস্বতী এবং সোমদেব মুম্বাইতে বড় চাকরি করতেন। দুজনেরই মোটা অঙ্কের পে প্যাকেট। লীলাবতী ভালো ছাত্রী ছিলেন। ইংরেজি অনার্সে হাই 2nd ক্লাস পেয়েছিলেন। সোমদেব তাকে একটা নামকরা ফার্মাসিউটিক্যাল কোম্পানির হেড অফিসে চাকরি জোগাড় করে দিয়েছিলেন। বাড়িতে ছোট্ট রণেশের দেখাশোনা করত একটি আধা বয়সী মারাঠি কাজের মেয়ে, মুম্বাইতে যাদের বলে বাই। সরস্বতীদের বাড়ির এই বাইটির নাম ছিল প্রেমা। কাছা দিয়ে শাড়ি পরত, ভারী ভালো মানুষ। রণেশকে কি যত্ন যে করত। মনে পড়ছে যখন সে সবে 5 বছরের জন্মদিনটি পেরিয়ে 6 পা দিয়েছে। তাকে 5 কিলোমিটার দূরে সান্তাক্রুজ ইস্টের একটা মিশনারি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। নাম সেন্ট জন হাই স্কুল। স্কুল বাসে সে যাতায়াত করত। প্রেমা তাকে বাড়ির সামনে থেকে বাসে তুলে দিত। ছুটির পর বাসটা যখন ছেলে মেয়েদের নামাতে নামাতে আসত, প্রেমাই তাকে রাস্তা থেকে বাড়ি নিয়ে আসত। সেন্ট জন স্কুল থেকে মালাবার হিলসের তলায় উইলসন কলেজে। সেখান থেকে গ্র্যাজুয়েশনের পর সোজা পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। সেখান থেকেই ডিগ্রি নিয়ে শর্ট ফিল্ম বানানোটাকেই কেরিয়ার করে নিয়েছে রণেশ। এর মধ্যে 3-3টে শোকের ঘটনা ঘটে গেছে। রণেশের বয়স যখন 15, সোমদেব মারা যান। তার 2 বছর বাদে দীর্ঘদিনের বাই প্রেমার মৃত্যু। রণেশ যে বছর পুনে থেকে ডিগ্রি নিয়ে বেরুল সেবার সরস্বতীও চলে গেলেন। মৃত্যুর আগে উইল করে আম্বেদকর রোডের অ্যাপার্টমেন্ট এবং ব্যাংকে 1 কোটি টাকার ফিক্সড ডিপোজিট আর কয়েকটা দামি কোম্পানির শেয়ার লীলাবতী আর রণেশকে লিখে দিয়ে যান। একটা ব্যাপার
আগাগোড়াই লক্ষ্য করেছে রণেশ। স্কুলে যখন তাকে ভর্তি করানো হয়, বাবার নাম লেখানো হয়নি। সেই জায়গায় মায়ের নামটা বসানো হয়েছিল, লীলাবতী ভৌমিক। পরে সে যখন অনেকটাই বড়, মাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছে, মা, তোমার কাছে বাবার কথা কখনো শুনিনি, কেন বলো তো? এমন সরাসরি প্রশ্নে একেবারে হকচকিয়ে গেছেন লীলাবতী। সময় যখন হবে জানতে পারবি। তিনি তো শুনেছি নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। তোমরা কি তাঁর খোঁজ করনি? কোথায় কেন চলে গেছেন জানতে পারোনি? একের পর এক সব প্রশ্নে লীলাবতী খুবই অস্বস্তি বোধ করেছেন। তাঁর একটাই উত্তর, পরে একদিন তোকে সব জানাবো। তারপর আরো কয়েকটা বছর কেটে গেছে। রণেশ নিজের কাজে এতটাই ডুবেছিল যে এ প্রসঙ্গটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। ডকুমেন্টারি আর শর্ট ফিল্ম মেকার হিসেবে তার ততদিনে যথেষ্ট সুনাম হয়েছে। বেশ কয়েকটা সরকারি এবং বেসরকারি পুরস্কারও পেয়ে গেছে সে। 2-3 বার নানা ফিল্ম ফেস্টিভ্যালে বিদেশ থেকে ঘুরেও এসেছে। এইভাবেই চলছিল। হঠাৎ মাস দেড়েক আগে একদিন সকালে দুজনে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে। প্রেমার মৃত্যুর পর রজনী নামে যে নতুন বাইটিকে রাখা হয়েছিল, সে কিচেনে ব্রেকফাস্ট তৈরি করছে। লীলাবতী বার কয়েক ছেলের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিচ্ছিলেন। রণেশ লক্ষ্য করেছিল, বলেছে, তুমি কি কিছু বলবে মা? তক্ষুনি উত্তর দেননি লীলাবতী। খানিকক্ষণ দ্বিধার পর জিজ্ঞেস করেছেন, কাল বলছিলি তোর নতুন ডকুমেন্টারির শুটিং হয়ে গেছে, আজ কি কোথাও বেরোবার আছে? প্রায় একটা সপ্তাহ আরব সাগরে জেলেদের ট্রলারে ঘুরে তাঁদের প্রতিদিনের জীবনের খুঁটিনাটি, নানান রকম ঝুঁকি নিয়ে মাছ ধরার ছবি ক্যামেরায় তুলে নিয়েছে রণেশ। সমুদ্রের কাজটা হয়ে গেছে। সকালবেলায় জলে ভেসে ভেসে মাছ ধরার পর তীরে ফিরে এসে কিভাবে আরব সাগরের সেই রূপুলি ফসল রাঘব বোয়াল কারবারিদের হাতে নামমাত্র দামে তুলে দেয়, উদয় অস্ত নোনা জলে জীবনী শক্তি ক্ষয় করার পর মাছের ব্যবসাদাররা কিভাবে তাদের পুরুষানুক্রমে ঠকিয়ে চলেছে, কৌশলে সেই অংশের ছবি তোলার কাজটা এখনো বাকি। মাছের কারবারিরা তাদের শোষণটা ধরা পড়লে ইহজন্মে ডকুমেন্টারি তৈরি ঘুচিয়ে ছাড়বে, তাই খুব সতর্কভাবে সেটা করতে হবে। রণেশ বলেছিল, না মা, কটা দিন ভীষণ খাটুনি গেছে, গায়ে ভীষণ ব্যথা, আজকের দিনটা কমপ্লিট রেস্ট। ব্রেকফাস্টটা সেরে আরেকবার ঘুমোবো, দুপুরে লাঞ্চের পর ফের বিছানায়। আশা করি শরীরটা ফ্রেশ হয়ে যাবে, আজ আর বাড়ি থেকে বেরোচ্ছি না। লীলাবতী বলেছেন, খুব ভালো, সারাদিন ঘুমিয়ে নে, সন্ধেবেলায় আমার ঘরে দুজনে বসবো, ততক্ষণে তোর ক্লান্তি কেটে যাবে, তোর সঙ্গে আর্জেন্ট কিছু কথা আছে। মা এভাবে কখনো কথা বলেন না। তার বলার ভঙ্গিতে এমন কিছু ছিল যাতে রণেশ যতটা উৎসুক তার চেয়ে অনেক বেশি শঙ্কিত হয়ে উঠেছে। সন্ধে পর্যন্ত আমাকে কেন সাসপেন্সে রাখতে চাইছো মা? যা বলার এখনই বলো না। লীলাবতী রাজি হননি। না, সন্ধেবেলায় শুনিস। সূর্যাস্তের পর নিজের বেডরুমে রণেশকে ডেকে নিয়ে গিয়েছিলেন তিনি। লীলাবতী তার খাটে বসেছেন, রণেশ খাটের পাশে একটা চেয়ারে। ঘরে আলো জ্বেলে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ দুজনেই চুপচাপ। তারপর লীলাবতী শুরু করেছেন, তুই বহুবার তোর বাবার কথা জানতে চেয়েছিস। আমি বলেছি তিনি নিরুদ্দেশ। কোথায় গেছেন, কেন চলে গেছেন আমার জানা নেই। তোকে মিথ্যে কথা বলেছিলাম। রণেশ চমকে উঠেছে। মানে? লীলাবতী বলেছেন, তিনি কোথায় ছিলেন এবং এখনো আছেন আমি জানি। রণেশ বিহবলের মতো তাকিয়ে থেকেছে। কোথায় আছেন? কি নাম? তার ঠিকানা কি? ছেলের এইসব প্রশ্ন যে তাঁর দিকে ধেয়ে আসবে লীলাবতী জানতেন। হাত তুলে শান্ত গলায় বলেছেন, সব বলবো, অধৈর্য হোস না। একটু থেমে
ফের শুরু করেছেন। তার আগে আমার জীবনের গোড়ার দিকের কিছু কথা তোর জানা দরকার। রণেশ উত্তর দেয়নি, তাকিয়েই থেকেছে। লীলাবতী বলেই যাচ্ছিলেন, সব শুনলে হয়তো মনে হবে তোর মা নিষ্কলঙ্ক চরিত্রের মেয়ে ছিল না, কিন্তু আমার সেই কম বয়সে ছিলাম একান্ত নিরুপায়। তুই খুব সম্ভব আবছাভাবে শুনেছিস আমি আমার মা বাবার একমাত্র সন্তান। বাবা একটা প্রাইভেট বারোয়ারি ফার্মে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করত। মাইনে খুব কম। আমার মা চিররুগ্ন, 12 মাস একটা না একটা রোগে ভুগত। বাবার রোজগারের বেশ কিছুটা টাকা ফি মাসে মায়ের চিকিৎসায় খরচ হয়ে যেত। বাকি যা পড়ে থাকত কোনো রকমে টেনে টুনে ধুকে ধুকে আমাদের সংসারটা চলত। ওহো, বলতে ভুলে গিয়েছি, আমার বাবার নাম অরবিন্দ পালিত, মায়ের নাম মলিনা পালিত। আমাদের নিজস্ব বাড়িঘর ছিল না। ঢাকুরিয়ার ঘিঞ্জি এলাকায় আধা বস্তি টাইপের একটা বাড়িতে 7টা ভাড়াটে ফ্যামিলির সঙ্গে আমরাও থাকতাম। তুই জানিস, লেখাপড়ায় আমি ভালোই ছিলাম। পড়তাম শিবনাথ শাস্ত্রী কলেজে, ইংরেজিতে অনার্স নিয়ে। আমার যখন সেকেন্ড ইয়ার চলছে, বাবার কোম্পানির তখন টালমাটাল অবস্থা। নিয়মিত মাইনে টাইনে হতো না, 1 মাস 2 মাস বাকি পড়ে যেত। আমার পড়ার খরচটা টিউশন করে চালিয়ে নিতাম, কিন্তু বাড়ির ভাড়া, মায়ের ট্রিটমেন্টের এক্সপেন্স, ইলেকট্রিসিটি বিল, দুধ, চাল, ডাল, তেল, মশলা, মাছ, আনাজ, খরচ কি এক আধটা? বাবা 2 চোখে অন্ধকার দেখত। বহু টাকা ধার হয়ে গিয়েছিল তার। পাওনাদাররা ছিঁড়ে খেতে শুরু করেছিল। বাবা পালিয়ে পালিয়ে বেড়াতে চাইত, কিন্তু কোথায় পরিত্রাণ পাবে? ঠিক ধরা পড়ে যেত, তখন হেনস্থা অপমানের চূড়ান্ত। স্থিরই করে ফেলেছিলাম গ্র্যাজুয়েশনটা হলেই যে কোনো একটা চাকরিতে ঢুকে পড়ব। সংসারের দায়িত্বটা আমাকেই নিতে হবে, কিন্তু মিনিমাম বিএ ডিগ্রিটা হাতে না থাকলে কোনো অফিস পাত্তা দেবে না। আরও 1টা বছর দাঁতে দাঁত চেপে কাটিয়ে দিয়েছিলাম আমরা। অভাব যতটা, তার চেয়ে অনেক বেশি অপমান আর গ্লানি। নরকবাস বলতে যা বোঝা যায়, আমাদের অবস্থা অনেকটা সেই রকম। রেজাল্ট মোটামুটি খারাপ হয়নি, কিন্তু যা দিনকাল তাতে রেজাল্ট দিয়ে চাকরি টাকরি হয় না। নানা অফিসে অ্যাপ্লিকেশন ছাড়তে লাগলাম। সেই সঙ্গে চলল কম্পিউটারের একটা কোর্স। আজকাল কম্পিউটার ছাড়া গতি নেই। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতেও বসলাম, কিন্তু ইন্টারভিউর ডাক আর আসে না। যথাস্থানে তৈলমর্দন না করলে চাকরি মেলে না। যে অফিসগুলোতে দরখাস্ত পাঠিয়েছি তার কোনোটা থেকেই সাড়া শব্দ নেই। কি করব যখন দিশেহারা হয়ে পড়েছি, সেই সময় মা মারা গেল। কথাটা শুনতে খারাপ লাগবে, সংসারের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। সেই সময় আমাদের একজন ওয়েল উইশার বললেন, দেবতোষ বর্ধনের কাছে যা। দেবতোষ বিরাট বিজনেসম্যান, তার বেশ কিছু কলকারখানা আছে, কিন্তু তার চেয়েও বড় কথা, তিনি একজন বিখ্যাত সমাজসেবী। কিরে, নামটা শুনেছিস? কলকাতা শহরে বড় বিজনেসম্যান আর ফ্যাক্টরির মালিক তো কতই আছে, তাদের সবার নাম কে আর জানে। তবে সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে দেবতোষ বর্ধনের সুনাম তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। বললাম, শুনেছি। শুভাকাঙ্ক্ষী বললে, মানুষটা খুব ভালো, তাঁর প্রচুর দান ধ্যান, চমৎকার ব্যবহার, গরিবদের যথেষ্ট সাহায্য করেন। তাঁর সঙ্গে দেখা কর। ওদের অফিস টফিস বা অন্য কোথাও তোর একটা কিছু ব্যবস্থা আশা করি করে দেবেন। সেই প্রথম একটু আশার আলো আমার চোখে পড়েছিল, কিন্তু যথেষ্ট সংশয়ও ছিল। বললাম, আমি তো তাকে চিনি না, উনি কি আমার সঙ্গে দেখা করবেন? শুভাকাঙ্ক্ষী বললে, আমি ঠিকানা দিচ্ছি, একবার চলেই জানা। শেষ পর্যন্ত অনেক দোনামোনা করে ভবানীপুরের এক বনেদি পাড়ায় দেবতোষ বর্ধনদের বাড়িতে চলেই গেলাম।
বিশাল এলাকার মাঝখানে পুরনো গথিক আর্কিটেকচারের 4 তলা প্রকাণ্ড বাড়ি। রাস্তার ওপরেই লোহার উঁচু গেট। তার ওধারে একপাশে ফুলের বাগান, আরেক পাশে সবুজ কার্পেটের মতো লন। মাঝখান দিয়ে নুড়ির পথ মূল বিল্ডিংয়ের গাড়ি বারান্দা অবধি চলে গেছে। একটা বিপুল আকারের গেট কিপার, লম্বা চওড়া 6.5 ফিটের মতো হাইট, মাথায় পাঠানদের স্টাইলে পাগড়ি, গায়ে ইস্ত্রি করা উর্দি, নাকের তলায় পাকানো গোঁফ, হাতে রাইফেল, অ্যাটেনশনের ভঙ্গিতে শিরদাঁড়া টান টান করে দাঁড়িয়েছিল। গোঁফ, পাগড়ি, হাইট, রাইফেল সব মিলিয়ে ভীতিকর চেহারা। আমার বুকের ভেতরটা দুরু দুরু করছিল। একে পার হতে পারলে তবে তো দেবতোষ বর্ধনের কাছে পৌঁছতে পারব। সেটা কি আদৌ সম্ভব? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি করব ভেবে উঠতে পারছিলাম না। ভাবলাম ফিরেই যাই। কিন্তু তার আগে গেটকিপার ভারী নরম গলায় জিজ্ঞেস করেছে, মাজি, আপনি কারোকে চাইছেন? গলা শুনে সাহস ফিরে এসেছিল। বললাম, আমি দেবতোষ বর্ধনের সঙ্গে দেখা করতে এসেছি। গেটকিপার জিজ্ঞেস করেছে, আপনার কি আজ আসার কথা ছিল? বললাম, না, উনি আমাকে চেনেন না। গেটকিপারকে চিন্তিত দেখিয়েছে। তবে তো মুসিবত হলো মাজি। আমি কাকুতি মিনতি করে বলেছি, আমাকে দেখা করতেই হবে, খুব বিপদে পড়ে এসেছি, দয়া করে একটা ব্যবস্থা করে দিন। পাহাড়ের মতো বিশাল আকারের মানুষটিকে গোড়ার দিকে যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল, আদতে সে তা নয়, বেশ সিম্প্যাথেটিক। গেটকিপার একটু ভেবে বলেছে, আমার মালিক বহুত আচ্ছা আদমি, আপনি বাইরে 5 মিনিট দাঁড়ান, আমি মালিককে আপনার খবরটা দিই, যদি নসিব ভালো হয় দেখা হবে। বললাম, একটু বুঝিয়ে বলবেন। উত্তর না দিয়ে অল্প হেসে চলে গিয়েছিল গেটকিপার। ফিরে এসে বলেছেন, আসুন, মালিক রাজি হয়েছেন। তার সঙ্গে বাড়ির ভেতর চলে গিয়েছিলাম। একটা মস্ত হলঘরে বসার বন্দোবস্ত, এধারে ওধারে 4-5 সেট সোফা, দেওয়ালে বুক সমান হাইটের কাচের পাল্লা দিয়ে ঘেরা বইয়ের র্যাক, র্যাকের মাথায় নানা ধরনের দামি দামি অর্কিড, দেওয়ালের উঁচুর দিকে কত যে পেন্টিং, এছাড়া রয়েছে আরও কটা ক্যাবিনেট, দেওয়ালের গায়ে সাঁটা প্রকাণ্ড টিভি, ইত্যাদি ইত্যাদি। গেটকিপার বলেছে, মাজি, আপনি এখানে বসুন, মালিক এসে যাবেন। বলেই সে চলে গেছে। একটা বাধা একরকম সহজেই পেরোনো গেছে। এবার আসল ব্যক্তিটির মুখোমুখি হতে হবে। আচমকা বিনা অ্যাপয়েন্টমেন্টে এসে পড়ায় তিনি খুশি হয়েছেন কিনা বোঝা যাচ্ছে না। আমার অস্বস্তি বাড়ছিলই, সেই সঙ্গে প্রচণ্ড নার্ভাসনেস। নিজেকে স্টেডি রাখতে চেষ্টা করছিলাম। ভাবছিলাম, খারাপ আর কি হবে, হয়তো দেবতোষ বিরক্ত হবেন, এভাবে আসার জন্যে রূঢ় ব্যবহার করবেন। আমি প্রায় মরিয়া হয়ে উঠলাম। যা হবার হবে, সমস্ত কিছুর জন্য প্রস্তুত থাকব। নিজেকে যতই বোঝাই, বুকের ধুকপুকুনি বেড়ে যাচ্ছিল। কতক্ষণ বসে থাকতে হয়েছিল খেয়াল নেই। হঠাৎ পায়ের শব্দে চমকে উঠি। হলঘরের এক কোণ দিয়ে ওপরে ওঠার সিঁড়ি, সেই সিঁড়ি দিয়ে নেমে আসছেন দেবতোষ বর্ধন। পরনে ধবধবে পাজামা, পাঞ্জাবি এবং সাদা চটি, ঘরে পরার পোশাক, চোখে সাদা ফ্রেমের চশমা, হাইট বেশ ভালোই, 5 ফিট 9-10 ইঞ্চির মতো, গায়ের রং বাদামি, বয়স 44-45, মাথার ঘন চুলের ফাঁকে ফাঁকে মিহি রুপুলি সুতো। তাকে ঘিরে এমন এক ব্যক্তিত্ব রয়েছে যাতে তার দিক থেকে চোখ ফেরানো যায় না। আমি উঠে দাঁড়িয়েছিলাম। দেবতোষ বর্ধন ততক্ষণে নেমে এসেছেন। আমাকে বসতে বলে কাছাকাছি একটা সোফায় তিনি বসে পড়েছিলেন। আমি প্রণাম করতে যাচ্ছিলাম। তিনি বলেছেন, না না, পায়ে হাত দিও না, বসো। অগত্যা হাত জোর করে নমস্কার জানিয়ে জড়সড় হয়ে বসে পড়েছি। তিনি বলেছেন,
গেটকিপার খবর দিল একটি মেয়ে দেখা করতে এসেছে। আমি ভীরু গলায় বলেছি, হ্যাঁ স্যার, আপনাকে নিশ্চয়ই বিরক্ত করলাম, কিন্তু আমার কোনো উপায় ছিল না। দেবতোষ যে খুব একটা অসন্তুষ্ট হননি সেটা তাঁর মুখ চোখ দেখেই টের পাওয়া যাচ্ছিল। তিনি ওয়াল ক্লকের দিকে এক লহমা তাকিয়ে বলেছেন, এখন 9:05, 10টায় আমাকে বেরোতে হবে। তোমাকে মিনিট 15-র বেশি সময় দিতে পারবো না। তোমার নামটা কিন্তু জানা হয়নি। আমি নিজের নাম বলেছিলাম। দেবতোষ জিজ্ঞেস করেছেন, আমার কাছে এভাবে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট চলে এলে কোনো দরকার আছে কি? আমি বলেছি, হ্যাঁ স্যার, আমরা খুবই বিপন্ন। আপনি করুণা না করলে আমাদের আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। দেবতোষ বর্ধন ভীষণ হকচকিয়ে গিয়েছিলেন। মানে, কি হয়েছে তোমাদের? কে কে আছে বাড়িতে? আমি সব জানিয়ে দিয়েছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট আর গ্র্যাজুয়েশনের ডিগ্রি সঙ্গে নিয়ে গিয়েছিলাম। সেগুলো দেখিয়ে বলেছি, অনেক চেষ্টা করেছি। স্কুলে আর নানা অফিসে চাকরির জন্য 50-60টা অ্যাপ্লিকেশন পাঠিয়েছি, কিন্তু কিছুই হয়নি। এদিকে বাবার চাকরি নেই, 6 মাসের বাড়ি ভাড়া বাকি, বাবার 4-5 হাজার টাকা ধার হয়ে গেছে। আপনার কথা অনেক শুনেছি। আমাদের একজন ওয়েল উইশার বললেন, আপনি অনেক ফ্যামিলিকে রক্ষা করেছেন, আপনার কাছে এলে আমরা বেঁচে যাব। তাই অনেক আশা নিয়ে। বাকিটা আর শেষ করতে পারিনি। দেবতোষ তক্ষুনি উত্তর দেননি। স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিলেন। কিছুক্ষণ চুপ করে থেকে ভয়ে ভয়ে এবার বলেছি, স্যার, আপনার তো কত বড় বিজনেস, কয়েকটা ফ্যাক্টরিও আছে, কোথাও যদি আমার জন্য কিছু করা যায়। হঠাৎ উঠে পড়েছিলেন দেবতোষ। বলেছেন, তুমি একটু বসো, আমি আসছি। তিনি সিঁড়ি দিয়ে দোতলায় চলে গিয়েছিলেন। কেন আমাকে বসতে বললেন, কেনই বা আচমকা দোতলায় উঠে গেলেন, কিছুই বুঝতে পারছিলাম না। ধন্দ ধরা মানুষের মতো বসেই থেকেছি। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি। মিনিট 5-এর ভেতর ফিরে এসেছিলেন। হাতে ব্রাউন রঙের একটা খাম, সেটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলেছেন, এটা ধরো। বিহুবলের মতো জিজ্ঞেস করছি, এটা কি? দেবতোষ বলেছেন, এর ভেতর 8,000 টাকা আছে। তোমাদের বাড়ি ভাড়া চুকিয়ে দেবে, যা ঋণ টিন আছে শোধ করবে। আমি হতভম্ব। টাকার খামটা ধরে বসেই থেকেছি। এক সময় বললাম, স্যার, টাকা থাক, আমাকে যে কোনো একটা কাজ দিন। হবে হবে, এখন যা বললাম তাই করো। পাওনাদারদের ঝামেলা মেটাও, মাসখানেক বাদে আবার দেখা করো। আমি কিন্তু আর বসতে পারবো না। তোমাকে একটু আগেই বলেছি আমাকে বেরোতে হবে। ইঙ্গিতটা পরিষ্কার, তিনি চলে যেতে বলছেন। একটা 7 পুরনো রংচটা লেডিস ব্যাগ ছিল আমার। নতুন যে একটা কিনে নেব তেমন পয়সা তখন আমাদের কোথায়? সার্টিফিকেট, ডিগ্রি টিগ্রি আর টাকার খামটা ব্যাগে ভরে উঠে পড়েছি। দেবতোষ বলেছেন, আমি গেটকিপারকে তোমার নাম বলে রাখব। যখন তুমি আসবে সে তোমাকে ভেতরে পৌঁছে দেবে। উনি চ্যারিটি করেন জানতাম, প্রচুর দান ধ্যান তাঁর। শুনেছি বস্তিতে গিয়ে জামা কাপড়, শীতকালে গরম চাদর, কম্বল বিলোন। গরিব ফ্যামিলির বাচ্চাদের বইপত্র কিনে দেন। হেলথ ক্যাম্প বসিয়ে বিনা পয়সায় সোসাইটির নিচের স্তরের মানুষদের, যারা কোনো রকমে টিকে আছে, তাদের চিকিৎসা এবং ওষুধের ব্যবস্থা করেন। শুধু তাই না, অনেকে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রিও করে দিয়েছেন। সেগুলো থেকে যা আয় হয় কর্মীদের মধ্যে তা সমানভাবে ভাগ করে দেন। এই এমপ্লয়িরা তৈরি করে নানা ধরনের পুতুল, কাঠের এবং বেতের মোড়া, ঘর সাজাবার জিনিস, এরকম অনেক কিছু। সেসবের মার্কেটিংয়ের বন্দোবস্ত তিনি এক্সপার্টদের দিয়ে করিয়ে দেন। সবই ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ অচেনা একটি মেয়েকে হুট করে 8,000 টাকা দিয়ে ফেলবেন, এটা ভাবতেই পারিনি। দেবতোষ বর্ধনের বাড়ি থেকে বেরিয়ে
ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে টের পাচ্ছিলাম বুকের ভেতর তীব্র একটা কষ্টর কাঁটার মতো যেন বিঁধছে। চাকরির জন্য এসেছিলাম, পরিশ্রম করে রোজগার করব। তার বদলে দেবতোষ আমাকে দিলেন কিনা একগোছা টাকা। নিজেকে কেমন যেন ভিখারি মনে হচ্ছিল। টাকার খামটা ফিরিয়ে দিয়ে যে বলে আসবো এটা নিতে পারবো না, তেমন সাহস হচ্ছিল না। কেননা তাতে তিনি হয়তো ভীষণ অসন্তুষ্ট হবেন। ভবিষ্যতে একটা চাকরির আশা আছে, সেটাও ধূলিসাৎ হয়ে যাবে। তার চেয়েও বড় কথা, পাওনাদাররা তখন আমাদের ছিঁড়ে খাচ্ছে। এই টাকাটা দিয়ে তাদের ঠেকানো যাবে, সেটা কম বড় স্বস্তি নয়। আমাদের মতো মানুষকে কতটা গ্লানির মধ্যে যে দিন কাটাতে হয়, সেই সময় হাড়ে মজ্জায় টের পাচ্ছিলাম। লেখাপড়া শিখেছি, অথচ কাজকর্ম জুটছে না। সেই ব্যর্থতার দুঃখ তো আছেই। কারো কাছে হাত পেতে টাকা নেবার অসম্মানটা তার চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক। বাড়ি ফিরে বাবাকে টাকার খামটা দিয়ে সব জানালাম। বাবার আত্মমর্যাদা বোধ তখনও একেবারে শেষ হয়ে যায়নি। খামটা ধরে অনেকক্ষণ চুপ করে বসেছিল। তারপর বলেছে, অদৃষ্টে এও ছিল, হায় ঈশ্বর। কিন্তু টাকাটা ফিরিয়ে দেবার কথা কিন্তু একবারও বলেনি। 1 মাস পর ভবানীপুরে গিয়ে দেবতোষ বর্ধনের সঙ্গে আবার দেখা করলাম। এবার তিনি আমাকে অনেকটা সময় দিলেন। সহৃদয়ভাবে কথা বললেন, জিজ্ঞেস করলেন আমাদের দেনা টেনা শোধ হয়েছে কিনা। ঋণমুক্ত হয়েছি শুনে খুশি হলেন। বাবার খোঁজ খবর নিলেন। পাওনাদাররা যেভাবে সাঁড়াশির মতো গলা চেপে ধরেছিল, তাতে অসুস্থ অপমানিত মানুষটি আরও অসুস্থ, আরও ভেঙে পড়েছিল। এখন সে যে খানিকটা সুস্থ, সেটা দেবতোষ বর্ধনকে জানালাম। তিনি খুশি হলেন। এ কথা সে কথার পর ভয়ে ভয়ে চাকরির কথাটা তুললাম। দেবতোষ বললেন, তোমার কথা আমার মাথায় আছে, কিন্তু কি করা যায় এখনো ভেবে উঠতে পারিনি, দেখা যাক। সেদিনও একটা টাকা ভর্তি খাম আমাকে দিয়ে বলেছেন, এটা রাখো, আপাতত চালিয়ে নাও, চিন্তা করো না, কিছু একটা ঠিক হয়ে যাবে। প্রথম দিন মিনিট 15 কথা বলেই তিনি উঠে পড়েছিলেন, কিন্তু সেদিন ঘণ্টাখানেক আমার সঙ্গে তো কাটিয়েছেনই, চা এবং মিষ্টি টিষ্টিও খাইয়েছিলেন। চমৎকার দার্জিলিং টি, জল ভরা সন্দেশ, কিন্তু আমার গলা দিয়ে নামছিল না। যাই হোক, টাকার খামটা নিয়ে দেবতোষদের বাড়ি থেকে বেরিয়ে আসতে আসতে মনে হয়েছিল গ্লানির বোঝাটা আরও কয়েক গুণ বেড়ে আমার শিরদাঁড়াটা যেন নুইয়ে দিচ্ছিল। এরপর আরও 2 বার ভবানীপুর গেলাম। সেই 2 বারও দেবতোষ বর্ধন আমার হাতে টাকার খাম ধরিয়ে দিয়ে বলেছেন, আমার চাকরির ব্যাপারে তিনি ভেবেই চলেছেন। আমি ভালো ছাত্রী, ইউনিভার্সিটির একটা ডিগ্রি আছে, যেমন তেমন কাজ দেওয়া যায় না। শেষ পর্যন্ত মরিয়া হয়ে উঠেছিলাম। একদিন দেবতোষের সঙ্গে দেখা করে বললাম, স্যার, এভাবে বারবার আপনার কাছ থেকে টাকা নেওয়া সম্ভব নয়। আমি আর এ বাড়িতে আসছি না। আমাদের জন্য অনেক করেছেন, সেজন্য বাবা আর আমি খুবই কৃতজ্ঞ। এরপর আমাদের যা হবার হোক। কত মানুষই তো মরছে, আমরাও না হয় মরব। নমস্কার, আমি চলি। দেবতোষ বর্ধন হকচকিয়ে গিয়েছিলেন। ব্যস্তভাবে বলেছেন, বসো বসো, তোমার জন্য একটা কাজ ঠিক করেছি, কিন্তু সেটা একটু ডিফিকাল্ট। আমি উঠে পড়েছিলাম, আবার বসলাম। আমার একটা চাকরি হবে, এই ব্যাপারে যখন হতাশ হয়ে পড়েছি, তখন দেবতোষের কথাগুলো আমার স্বপ্নটাকে ফিরিয়ে নিয়ে এলো। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। উত্তর দিতে গিয়ে আনন্দে উত্তেজনায় প্রায় কাঁপছিলাম। কোনো রকমে গলার ভেতর থেকে শটটাকে বের করে এনে বলেছি, স্যার, যত ডিফিকাল্টি হোক কাজটা করব। দেবতোষ খুশি, বলেছেন, গুড। কাজটা শুরুর আগে ঢাকুরিয়ার বাড়ি থেকে তোমাদের শিফট করতে হবে। বুঝতে না পেরে জিজ্ঞেস করেছিলাম, মানে? দেবতোষ বুঝিয়ে দিয়েছিলেন, আমরা ঢাকুরিয়ার আধা বস্তি টাইপের যে বাড়িটায় 7 ঘর ভাড়াটের সঙ্গে থাকি, সেই অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে আর থাকা চলবে না। একটা ভদ্রগোছের বাসস্থানে উঠে যেতে হবে। আমি অবাক হয়ে জানতে চেয়েছি, তেমন বাড়ি নিতে হলে অনেক টাকা ভাড়া দিতে হবে, পাবো কোথায়? দেবতোষ বলেছেন,
তা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, বাড়ির ব্যবস্থা আমি করে দেব। করে দিয়েও ছিলেন। ওল্ড বালিগঞ্জে দেবতোষের একটা তেতলা বাড়ি ছিল, প্রায় ফাঁকা। সেটা 3 তলায় 4খানা মস্ত বেডরুম, অ্যাটাচড বাথ, সিঁড়ি, ফ্লোর সব সাদা মার্বেলের। সিলিং থেকে ফ্যান ঝুলছে। বাথরুমগুলো বিরাট, শাওয়ার টাওয়ার ছিল। চমৎকার সাজানো কিচেন, ড্রয়িং কাম ডাইনিং রুম। এমন বাড়ি শুধু সিনেমায় দেখেছি। 1 তলায় একটা ফ্যামিলি থাকতো, 2 জন বয়স্ক মানুষ আর তাদের একটি বিধবা মেয়ে। দেবতোষের সঙ্গে এদের সম্পর্কটা কি আমার জানা নেই। আর ছিল বাড়ির হিন্দুস্তানি কেয়ারটেকার আর তার বউ বাচ্চারা। 7 দিনের মধ্যে লোক পাঠিয়ে মালপত্র শুদ্ধ বাবা আর আমাকে ওল্ড বালিগঞ্জে নিয়ে গিয়েছিলেন দেবতোষ। এমন বাড়িতে জীবনে কখনো থাকতে পারবো স্বপ্নেও ভাবিনি। তবে কেমন যেন ভয় ভয় লাগছিল। বাবাও যেন ধন্দে পড়ে গিয়েছিল। বলেছে, দেবতোষ বর্ধনের কি মতলব বলতো? আমাদের মতো তুচ্ছ মানুষদের, যাদের সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই, এখানে এত বড় বাড়ির এমন দামি ফ্ল্যাটে নিয়ে এলেন কেন? মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। তুই কিছু আঁচ করতে পারছিস? আমি আস্তে আস্তে মাথা নেড়েছিলাম। আমারও এই প্রশ্নের উত্তর জানা ছিল না। দিন 3-4 কেটে যাবার পর দেবতোষ স্বয়ং একদিন এসে হাজির। তিনি যে আসতে পারেন ভাবতেই পারিনি। হাসি হাসি মুখ করে জিজ্ঞেস করেছিলেন, ফ্ল্যাটটা তোমাদের পছন্দ হয়েছে? জবাব দিতে যাচ্ছিলাম, তার আগেই বাবা হাত জোর করে বলেছে, এ তো আমাদের পক্ষে আশাতীত। এই বাড়ির ভাড়া আমরা কোত্থেকে দেব? দেবতোষ বর্ধন বলেছেন, ভাড়ার প্রশ্ন উঠছে কেন? আমার বাড়িটা এমনিতেই তো ফাঁকা পড়ে আছে। আপনি অসুস্থ মানুষ, লীলাবতীর কাছে শুনেছি 12 মাস ভোগেন। ঢাকুরিয়ার ঘিঞ্জি টাইপের বস্তিতে পড়ে থাকলে রোগ আরও বেড়ে যাবে। এ বাড়িটা খোলা মেলা, প্রচুর আলো হাওয়া, এখানে বেশ ভালো থাকবেন। ঢোক গিলে বাবা বলেছিল, কিন্তু। হাত তুলে বাবাকে থামিয়ে দিয়েছেন দেবতোষ বর্ধন। কোনো সংকোচ করবেন না। তারপর আমার দিকে তাকিয়ে বলেছেন, এই নতুন জায়গায় গুছিয়ে গাছিয়ে নিতে কয়েকটা দিন সময় লাগবে তোমাদের। 2 সপ্তাহ বাদে তোমাকে আমার একটা অফিসে জয়েন করতে হবে। এতদিন হাত পেতে শুধু টাকাই নিতে হয়েছে। তারপর এমন একটা বাড়িতে দেবতোষ আমাদের থাকতে দিয়েছেন। এভাবে চ্যারিটির ওপর বেঁচে থাকার মধ্যে সম্মান থাকে না। ভেতরে ভেতরে সবসময় কুঁকড়ে থাকতাম। এবার সহজভাবে অন্তত শ্বাস নিতে পারবো। নিজের কাছে খুব ছোট হয়েছিলাম, খানিকটা হলেও মর্যাদা ফিরে পাব। তবে দেবতোষের প্রাসাদের মতো বাড়িতে আমাদের থাকতে দিয়েছেন, সেই খুঁতখুঁতুনিটা ছিলই। কিন্তু কি আর করা যাবে? আমাদের মতো মানুষরা 16 আনা তো পায় না। বেশ উৎসাহের সুরে বলেছিলাম, আমাকে কোথায় গিয়ে জয়েন করতে হবে? অফিসের ঠিকানাটা কি? দেবতোষ বলেছেন, কালীঘাট ট্রাম ডিপোটা চেনো? বলেছিলাম, চিনি স্যার। সেটার ঠিক গায়ে গ্রিক চার্চ। চার্চটার পাশ দিয়ে খানিকটা গেলেই নিশানাথ মুখার্জি রোড। ওই রাস্তাতেই অফিস। বিল্ডিংটার অ্যাড্রেস 7/8। দূর থেকে দোতলায় সাইনবোর্ড দেখতে পাবে, জনকল্যাণ কেন্দ্র। আজ এপ্রিল মাসের 10 তারিখ। তুমি 25 তারিখে ঠিক 10টায় চলে যাবে। আমি তখন ওখানে থাকব। জিজ্ঞেস করেছিলাম, আমাকে কি কাজ করতে হবে স্যার? দেবতোষ বলেছে, তুমি জানো আমি কিছু কিছু সোশ্যাল ওয়ার্ক করি। তোমাকে ওই ডিপার্টমেন্টে পিএর কাজ করতে হবে। 25শে এপ্রিল তো অফিসে আসছো, তখন ডিটেলে বুঝিয়ে দেব। 25 তারিখটা এক মুহূর্তের জন্য ভুলিনি। সেদিন সকালে উঠে রান্নাবান্না চুকিয়ে বাবার জন্য খাবার গুছিয়ে রেখে ঠিক 9টায় বেরিয়ে পড়েছিলাম। আমার প্রথম সার্ভিস। সৎভাবে মাথা উঁচু করে উপার্জন করব। বেশ একটা আনন্দ হচ্ছিল, সেই সঙ্গে উত্তেজনাও। সমাজ কল্যাণ কেন্দ্রে পৌঁছে দেখি অফিসটা মাঝারি ধরনের। খান 4 কামরা, মোটামুটি সাজানো। 3টে কামরায় 12-14 জন নানা বয়সের পুরুষ এবং মহিলা, কেউ ফাইল খুলে, কেউ কম্পিউটারে চোখ রেখে কাজ করছিল। অফিস আওয়ার্সের শুরুতেই চারিদিকে বেশ ব্যস্ততা। 4র্থ কামরাটা ভেতর দিকে।
একজনকে দেবতোষ বর্ধনের কথা জিজ্ঞেস করতে সে কামরাটা দেখিয়ে দিল। জানালো দেবতোষ বর্ধন অফিসে এসে গেছেন। আমি সেখানে চলে গেলাম। দরজার সামনে পর্দা ঝুলছিল। বাইরে থেকে বললাম, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে পরিচিত কণ্ঠটি ভেসে এলো, কাম ইন। পর্দা সরিয়ে ঢুকে পড়লাম। কামরাটা বেশ বড়। একদিকের পুরো সলিড দেওয়াল জুড়ে সিলিং অব্দি উঁচু পরপর কটা আলমারি। মাঝখানে বিশাল সেক্রেটারিয়েট টেবিলের ওধারে দেবতোষ একটা আরামদায়ক রিভলভিং চেয়ারে বসেছিলেন। টেবিলের এপাশে ভিজিটারদের জন্য কটা চেয়ার। সিলিং থেকে দুধারে দুটো ফ্যান নেমে এসেছে। এপ্রিলের গরমে দুটো ফ্যানই ফুল স্পিডে ঘুরে যাচ্ছিল বাই বাই করে। দেবতোষ বর্ধন আমাকে দেখে একটু হাসলেন। ওয়েলকাম টু ইয়োর নিউ ওয়ার্ক প্লেস, বসো। তিনি টেবিলের এধারের চেয়ারগুলো দেখিয়ে দিলেন। অফিসের সর্বময় কর্তা দেবতোষ বর্ধন, আমার এমপ্লয়ার। তার সামনে বসতে সংকোচ হচ্ছিল, তবু জড়সড় হয়ে বসে পড়লাম। দেবতোষ বলেছিলেন, এবার তোমাকে তোমার কাজটা বুঝিয়ে দিচ্ছি। কলকাতার 2-3টে বস্তি অঞ্চলে আমাদের ছোটখাটো হেলথ সেন্টার আছে। সেখানে গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করা এবং ওষুধ দেওয়া হয়। ছোট ছেলে মেয়েদের জন্য ফ্রি প্রাইমারি স্কুল আর বয়স্কদের জন্য নাইট স্কুল আছে। গ্রামের মানুষও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য ছোট ছোট কুটির শিল্পের ইউনিট খোলা হয়েছে। বর্ধমান, বাঁকুড়া, মেদিনীপুর, 24 পরগনা, আপাতত এই 4টে ডিস্ট্রিক্টে আমাদের এইসব কাজ চলছে। 2-3 বছরের মধ্যে আরও 5টা ডিস্ট্রিক্টে এই ধরনের হেলথ সেন্টার, স্কুল, কটেজ ইন্ডাস্ট্রির ইউনিট খোলা হবে। আমাদের লক্ষ্য সারা পশ্চিম বাংলাতেই আর্থিক দিক থেকে ব্যাকওয়ার্ড পিপলের জন্য কিছু করা। আগেই আমি এসব শুনেছি। দেবতোষ বর্ধনের কাছে আরেকবার শোনা গেল, একজন এত বড় মানুষ, যার অঢেল টাকা, ছোট বড় অনেক ইন্ডাস্ট্রি, নানা ধরনের বিজনেস, তিনি যে সাধারণ হতদরিদ্র মানুষের কথা ভাবেন, তার নিজের মুখে সেসব শুনে কি ভালো যে লাগছিল। দেবতোষ বলেছিলেন, আমাদের এই অফিসে অন্য কামরাগুলোতে নিশ্চয়ই কয়েকজনকে তোমার চোখে পড়েছে। 4টে ডিস্ট্রিক্টে এখন আমাদের কাজ চলছে। বুঝতেই পারছো, বিরাট কর্মযোগ্য। প্রতিটি ডিস্ট্রিক্টের জন্য এই সেন্ট্রাল অফিসে রয়েছে 4 জন করে এমপ্লয়ি। একজন শিক্ষার দিকটা দেখে, একজন স্বাস্থ্যকেন্দ্রের দিক, একজন কটেজ ইন্ডাস্ট্রির দিক। 2 মাস পর পর আমাকে রিপোর্ট দিয়ে জানায় কাজ কিরকম চলছে। কিন্তু এতগুলো রিপোর্ট পড়ার মতো সময় আমার নেই। তোমাকে সেই কাজটা করতে হবে। তারপর কোনটাকে প্রায়োরিটি দেওয়া দরকার তুমি রেকমেন্ড করবে। যেমন ধরো, মেদিনীপুর ডিস্ট্রিক্টে এখনই 4 জন টিচার নেওয়া দরকার, বা দক্ষিণ 24 পরগনায় হেলথ সেন্টারগুলো নতুন ডাক্তার না হলে অচল হয়ে যাবে। এই রকম আর কি। তোমার রেকমেন্ডেশন পেলে সেই মতো নতুন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তাছাড়া জনসেবার জন্য আর কি কি করা যায় তোমাকে ভাবতে হবে। সেসব পরের কথা। ওই যে দেখছো আমার কামরার কোণের দিকে টেবিল চেয়ার, ওখানে তুমি বসবে। আরও একটা কথা, প্রথম দিনই এমন বিরাট দায়িত্ব পেয়ে যতটা খুশি তার চেয়ে কম অবাক হইনি। আমার মতো একজন আনকোড়া এমপ্লয়ির হাতে এমন সব কঠিন কঠিন দায়িত্ব তুলে দেবার কারণটা কি? দেবতোষ তো জানেন না আমার যোগ্যতা কতটুকু, তবু আমার ওপর তাঁর কেন এমন আস্থা? পরক্ষণে সব দ্বিধা সরিয়ে ঠিক করে ফেলেছিলাম, সুযোগ যখন একটা এসেছে হাতছাড়া করা চলবে না। চ্যালেঞ্জ আমাকে নিতেই হবে। দেবতোষ থামেনি। তোমাকে যা বলছিলাম এবার মন দিয়ে শোনো। আমাকে প্রতি মাসে 1 বার, কখনো কখনো 2 বার ডিস্ট্রিক্টগুলোতে যেতে হয়। কাজকর্মের প্রোগ্রেস কতটা হচ্ছে, কোথাও কোনো খামতি থাকছে কিনা নিজের চোখে দেখলে বুঝতে সুবিধা হয়। আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তোমাকেও কিন্তু আমার সঙ্গে যেতে হবে। শুনে চমকে উঠেছিলাম। আমার ধারণা ছিল অফিসে বসেই কাজ করতে হবে, কিন্তু দেবতোষ বর্ধনের সঙ্গী হয়ে জেলা সফরে বেরোতে হবে ভাবতে পারিনি। আমার মুখ শুকিয়ে গিয়েছিল। ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছি, স্যার, আমার বাবাকে দেখেছেন, ভীষণ অসুস্থ। অফিস টাইমে কয়েক ঘন্টা এই অফিসে কাজ করব, ঠিক আছে, কিন্তু বাকি সময়টা বাবার কাছে না থাকলে তো, হঠাৎ শরীরটা খারাপ হয়ে গেলে কে দেখবে বাবাকে?
দেবতোষ বলেছেন, আমরা ডিস্ট্রিক্টে গেলে সকালের দিকে যাব, ম্যাক্সিমাম রাত 8টা সাড়ে 8টার মধ্যে ফিরে আসব। চিন্তাটা কিসের? খানিকটা স্বস্তি বোধ করেছিলাম, কিন্তু পর মুহূর্তে দেবতোষ যা বলেছিলেন তাতে বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। কোনো কারণে যদি 2-1 দিন বাইরে থাকতে হয়, নার্সের বন্দোবস্ত করে যাব। তোমার বাবার কোনো রকম অসুবিধা হবে না। দেবতোষ বর্ধন আমাদের থাকার জন্য রাজকীয় ব্যবস্থা করে দিয়েছেন, চাকরি দিয়েছেন। তাছাড়া ওল্ড বালিগঞ্জে আসার আগে তাঁর কাছ থেকে অজস্র টাকাও পেয়েছি। আমার মাথাটা গুলিয়ে যাচ্ছিল। এটা তো ঠিক, তাঁর কাছে আমরা নানাভাবে ঋণী, তবু ভেতরে ভেতরে অস্বস্তি হচ্ছিল। আজকাল 20-22 বছরের মেয়েরা চাকরি নিয়ে একা একা দিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু চলে যাচ্ছে। অ্যাপার্টমেন্ট ভাড়া করে কিংবা পেইং গেস্ট হয়ে থাকছে। কেউ কেউ আবার মহাকাশ পেরিয়ে চলে যাচ্ছে দূরের মহাদেশগুলোতে, আমেরিকায়, ইউরোপে, কানাডায়। এসব এখন জলভাত। এতে মেয়েটির মা বাবার সোশ্যাল স্ট্যাটাস 50 গুণ বেড়ে যায়। হাসি হাসি মুখে চাপা গর্বে আত্মীয় স্বজন কি পরিচিত মানুষজনকে বুঝিয়ে দেয়, দেখো আমার মেয়ে মুম্বাই, লন্ডন কি ক্যালিফোর্নিয়ায় গিয়ে এত বড় চাকরি করছে, এত টাকা স্যালারি। 30-35 বছর আগে ব্যাপারটা অত সহজ ছিল না। মেয়েরা চাকরি বাকরি করত ঠিকই, তবে বাড়ি ফিরতে রাত 7টা-8টা হয়ে গেলে মা বাবার প্যালপিটেশন বেড়ে যেত। আরও দেরি হলে হার্ট ফেল করে যাওয়ার জোগাড়। চাকরি নিয়ে কারোকে বাইরে যেতে হলে কলকাতার সংসার শিখিয়ে তুলে মাকেও তার সঙ্গে ছুটতে হতো। আর বাবার যদি রিটায়ারমেন্ট হয়ে যেত, সে মেয়ের সঙ্গে দৌড়ত। যাই হোক, দেবতোষ বর্ধনের মুখের ওপর কিছু বলার সাহস সেদিন আমার ছিল না। অফিসের কয়েকজনকে ডাকিয়ে এনে আমার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন তিনি। বেশিরভাগই যুবক, 2 জন বয়স্ক মহিলাও ছিল। মহিলাদের নাম মনে আছে, সুখলতা নন্দী আর অর্চনা চাকলাদার। এরা সবাই 24 পরগনা, মেদিনীপুর, বর্ধমানের জনকল্যাণ কেন্দ্র, শিক্ষা, স্বাস্থ্য, কুটির শিল্প, কোথায় কি কাজ হচ্ছে সব তথ্য জোগাড় করে রিপোর্ট বানিয়ে প্রতি মাসে দেবতোষকে দেয়। দেবতোষ তাদের বলেছিলেন, এবার থেকে তোমরা রিপোর্টগুলো লীলাবতীকে দেবে। ও আলাদা শিটে নোট টোট করে সাজিয়ে আমাকে দেবে। এমপ্লয়িরা সবাই নিঃশব্দে মাথা নেড়েছে, অর্থাৎ দেবতোষের নির্দেশ পালিত হবে। কিন্তু বয়স্ক 2 মহিলা অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়েছিল। তাদের চাউনির মধ্যে এমন কিছু ছিল যা ঠিক বোঝানো যায় না, তবে আমার অস্বস্তিটা অনেক বেড়ে গিয়েছিল। বাড়ি ফিরে বাবাকে সব জানিয়েছিলাম। শুনে কিছুক্ষণ চুপ করে থেকেছে বাবা, তারপর বলেছে, দেবতোষ বাবুকে সজ্জন মনে হয়েছে, আমাদের অনেক উপকার করেছেন। তিনি পাশে না দাঁড়ালে আমরা ভেসে যেতাম। আমার লাইফ শেষ হয়ে এসেছে, নিজের কথা ভাবি না। কিন্তু তোর কি হতো ভাবতে সাহস হয় না। তার মতো এত বড় মানুষ, সোসাইটিতে তার কি বিশাল স্ট্যাটাস, কত নামডাক, তাকে দিয়ে আমাদের কোনো ক্ষতি হবে ভাবতে পারি না। তুই চিন্তা করিস না মা। জনকল্যাণ কেন্দ্রে আমার কাজ শুরু হলো। দেবতোষ বর্ধন রোজ আসেন না, তার বড় বড় ইন্ডাস্ট্রি আর বিজনেস আছে। আরও কত রকম কাজকর্মের সঙ্গে তিনি জড়িত, যার সবটা আমার জানা ছিল না। তার পক্ষে রোজ রোজ জনকল্যাণ কেন্দ্রে আসা সম্ভব ছিল না। সহকর্মীরা বেশ ভালো মানুষ, তাদের ব্যবহার চমৎকার। কাজের ফাঁকে ফাঁকে তারা এসে কিছুক্ষণ গল্প টল্প করে যেত। পরিবেশটা মনের মতো, আমার খুব ভালো লাগছিল। মাস 3 কেটে গেল। ফি মাসের 1 তারিখে যে পে প্যাকেটটা পাই, আমার পক্ষে তা আশাতীত। সেই আমলে 17,000। বাড়ি ভাড়া দিতে হয় না, ইলেকট্রিসিটির বিল মেটাতে হয় না। ওল্ড বালিগঞ্জের বিশাল খোলামেলা ফ্ল্যাটে এসে বাবার শরীর স্বাস্থ্য অনেক ভালো হয়ে গিয়েছিল। ট্রিটমেন্টের খরচ কমে গিয়েছিল। 2 মানুষের খেতে আর কত লাগে। ফি মাসে আমাদের বেশ কিছু টাকা জমে যাচ্ছিল। ব্যাংকে বাবার আর আমার 2 জনের নামে অ্যাকাউন্ট খোলা হয়েছিল। আমাদের মতো লোয়ার মিডল ক্লাসের মানুষদের লাইফে সেই প্রথম সুখের, হ্যাঁ সুখই বলবো, মুখ দেখেছিলাম। ফিলিংসটা যে কিরকম ঠিক বোঝাতে পারবো না, কিন্তু তখন কি জানতাম এই হ্যাপিনেস কত ক্ষণস্থায়ী। 3 মাসের ভেতর খুব বেশি হলে 6-7 দিন দেবতোষ বর্ধন জনকল্যাণ কেন্দ্রে এসেছেন।
সহকর্মীদের রিপোর্ট দেখে আমি যে নোট দিয়েছি তাতে তিনি খুবই খুশি। আমার রেকমেন্ডেশনে 2 জন ডাক্তার আর 5 জন প্রাইমারি টিচারের চাকরিও হয়েছে। গোড়ার দিকে আমার যে অস্বস্তি ছিল তা ধীরে ধীরে কেটে যাচ্ছিল। কিন্তু সুখলতা নন্দী একদিন এসে এ কথা সে কথার পর আচমকা গলা নামিয়ে বলেছিল, লীলাবতী, তুমি তো আমাদের মতো মাধ্যমিক পাশ নও, রীতিমতো ভালো স্টুডেন্ট ছিলে, গ্র্যাজুয়েট, অনার্সে হাই সেকেন্ড ক্লাস, তাই না? শ্যামবর্ণ ভারী চেহারার মোটামুটি সুশ্রী সুখলতা নন্দীর বয়স 50-এর আশেপাশে। চুলে অল্প অল্প পাক ধরতে শুরু করেছে। প্রথম প্রথম আমাকে আপনি টাপনি করে বলতো। আমার প্রায় ডবল বয়স। আমি তাকে বলেছি, তুমি করে বলবেন, আমিও তুমি বলবো। অনেক বলার পর রাজি হয়েছিল। আমি তাকে সুখলতাদি বলতাম। তার কথায় সেদিন বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেছি, গ্র্যাজুয়েশনে কি করেছি তা নিয়ে হঠাৎ মাথা ঘামাতে শুরু করলে যে? সুখলতাদি এদিক সেদিক তাকিয়ে বলেছিল, তোমার ওই কোয়ালিফিকেশনে নাম করা স্কুলে চাকরি পেয়ে যেতে পারতে, অ্যাপ্লিকেশন করনি কেন? জনকল্যাণ কেন্দ্রে কাজ পাওয়ার আগে নানা অফিসে বেশি দরখাস্ত পাঠিয়েছি, স্কুল সার্ভিসের পরীক্ষাও দিয়েছি, কিন্তু কোনো জায়গা থেকে ইন্টারভিউর ডাক আসেনি। জানতে চেয়েছি, হঠাৎ এ প্রশ্ন? আমার প্রশ্নের উত্তরটা এড়িয়ে গিয়ে সুখলতাদি বলেছে, তোমার বয়স কত কম, চেষ্টা করে দেখো না, সরকারি না হলেও কোনো না কোনো প্রাইভেট স্কুলে ঠিক পেয়ে যাবে। আমরা মোটে 2nd ডিভিশনের মাধ্যমিক, অন্য কোথাও তো মরবার জায়গা নেই। এই কথাগুলো যে শুনলে অন্য কারোকে বলো না। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আচমকা উঠে চলে গিয়েছিল সে। মনের ভেতর খটকাটা ঢুকিয়ে দিয়ে গেছে সুখলতাদি। তারপর তাকে বেশ কয়েকবার ব্যাপারটা নিয়ে জিজ্ঞেস করেছি, কোনো বাড়ি উত্তর পাইনি। হেসে হেসে বলেছে, এমনি বলেছিলাম, শয়ে শয়ে মেয়ে স্কুলে চাকরি করছে, স্কুলে ছুটি ছাটা অনেক বেশি, কথাটা মনে হয়েছিল তাই। আমার মনে হয়েছিল অকারণে স্কুলে চাকরির কথাটা বলেনি সুখলতাদি। পরে হেসে উড়িয়ে দিলেও তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য ছিল। খটকাটা সূক্ষ্ম কাঁটার মতো মনে গেঁথেই থেকেছে। বাবাকেও জানাইনি। ওল্ড বালিগঞ্জে এসে খানিকটা সুস্থ হলেও অসুখ পুরোপুরি সারেনি বাবার। দুর্বল মানুষ, শুনলে তার দুর্ভাবনা বাড়বে, না জানানোই ভালো। সুখলতাদির কথাগুলোর মধ্যে আপাত দৃষ্টিতে কোনো রকম গোলমাল নেই, একজন শুভাকাঙ্ক্ষিতা বলতেই পারে, কিন্তু কোথায় যেন একটা অস্পষ্ট সংকেত ছিল, ঠিক ধরা যাচ্ছিল না। ভাবলাম দেখাই যাক না। মাস 3 বাদে দেবতোষ একদিন এসে বললেন, কাল আমি বর্ধমান যাব, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। সকাল 7টায় ওল্ড বালিগঞ্জে গাড়ি পাঠাবো, তুমি রেডি থেকো। 3 মাস যখন কলকাতার অফিসে বসেই কাজ করেছি তখন ভেবেছিলাম এইভাবেই চলবে, কিন্তু চলল না। দেবতোষের সঙ্গে বর্ধমানের মন্তেশ্বরে যেতে হয়েছিল। সেখানে জনকল্যাণের প্রচুর কাজ চলছে। সারাদিন মন্তেশ্বরে কাটিয়ে ওল্ড বালিগঞ্জে আমাকে নামিয়ে দিয়ে দেবতোষ যখন তার বাড়িতে চলে গিয়েছিলেন তখন রাত 9টা। এইভাবে আরও 3-4 বার কখনো কাঁথি, কখনো কালনা, কখনো ক্যানিংয়ে গিয়েছিলাম। সকালে দেবতোষের সঙ্গে যেতাম, ফিরে আসতাম রাত 9টা-9:15 ভেতর। আমার টেনশন যখন কেটে এসেছে সেই সময় দেবতোষ আমাকে পাথর প্রতিমায় নিয়ে গিয়েছিলেন। ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ, সেখান থেকে নামখানা হয়ে ফ্রেজারগঞ্জের দিকে যেতে পরে গ্রামটা। ওখানেও দেবতোষদের জনকল্যাণের কাজ চলছিল পুরো দমে। সারাদিন পাথর প্রতিমায় কাটিয়ে যখন ফিরছি হঠাৎ ঝড় উঠল, সেই সঙ্গে তুমুল বৃষ্টি। হাওয়ার এত জোর যে গাড়ি নিয়ে এগোনো মুশকিল। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, অবিশ্রাম ঝরেই চলেছে। সেই সঙ্গে ঝড়, যেন প্রলয় শুরু হয়েছে। তুমুল বৃষ্টির মধ্যে যখন ডায়মন্ড হারবারে পৌঁছলাম রাত 10টা বেজে গেছে। দেবতোষ বললেন, এই দুর্যোগের ভেতর আজ আর কলকাতায় ফেরা সম্ভব হবে না, এখানেই থাকতে হবে। শুনে আমার বুকের ভেতরটা ধরফর করে উঠেছিল। জীবনে আগে কখনো বাইরে রাত কাটাইনি, ওদিকে বাবা একা থাকবে। নিজের জন্য নয়,
আমার চিন্তায় তো সারা রাত ঘুমোতে পারবে না বাবা। ওল্ড বালিগঞ্জের বাড়িতে টেলিফোন ছিল না। বাবাকে ফোন করে যে জানাবো তার উপায় নেই। এমন মহা সমস্যায় আগে কখনো পড়িনি। দম বন্ধ হয়ে আসছিল। ভয় ভয় জিজ্ঞেস করেছি, এখানে কোথায় থাকবো? দেবতোষ বর্ধন হেসেছিলেন। ডায়মন্ড হারবার মোটামুটি বড় শহর। এখানে ভদ্রগোছের কয়েকটা হোটেল আছে। রাতটা কোনো একটা হোটেলে কাটিয়ে ভোরে উঠে কলকাতায় ফিরে যাব। ততক্ষণে দুর্যোগ কেটে যাবে। আমার ভাবার শক্তি ছিল না। কোনো জবাব দিইনি। দেবতোষ একটা হোটেলের দোতলায় 2 রুমের সুইট ভাড়া নিয়েছিলেন। সেটা তার আর আমার জন্যে। একতলায় ড্রাইভারের জন্য একটা রুম। খাওয়া দাওয়া সেরে শুতে শুতে রাত 12টা। দেবতোষ সুইটের একটা কামরায়, আমি অন্য কামরাটায় শুয়েছিলাম। সারাদিন পাথর প্রতিমায় প্রচণ্ড খাটুনি গেছে। তারপর ঝড় জলের তাণ্ডবের ভেতর দিয়ে আসতে হয়েছে। শরীর জুড়ে ভীষণ ক্লান্তি। শোয়ার সঙ্গে সঙ্গে 2 চোখে ঘুম জুড়ে এসেছিল। কতক্ষণ বাদে মনে নেই। হঠাৎ গায়ে কার হাত পড়তে চমকে ধর্মর করে উঠে বসেছি। ঘরে অল্প পাওয়ারের নাইট ল্যাম্প জ্বলছিল। আবছা আলোয় দেখি দেবতোষ বর্ধন আমার বেডের পাশে দাঁড়িয়ে আছেন। এতদিন যে দেবতোষকে দেখেছি, এই দেবতোষ তার থেকে একেবারে আলাদা। তার মুখটা লুচ্চা লম্পটের মুখ হয়ে উঠেছিল। আতঙ্কে আমার শ্বাস আটকে আটকে যাচ্ছিল। কোনো রকমে বলেছি, এ কি আপনি এত রাতে এখানে এসেছেন কেন? অল্প পাওয়ারের যে বাল্বটা জ্বলছিল সেই আলোয় চোখে পড়েছে দেবতোষ বর্ধনের 2 চোখ শিকারী লম্পটদের চোখের মতো জ্বলছে। এতদিন যে ভদ্র সজ্জন সহানুভূতিশীল সমাজসেবকটিকে দেখে এসেছি, সে পুরোপুরি বদলে গেছে। এ পুরোপুরি অন্য মানুষ, আমার সম্পূর্ণ অচেনা। দেবতোষের মুখে একটা নোংরা হাসি আস্তে আস্তে ফুটে উঠেছে। বলেছে, ঘুম আসছিল না, ভাবলাম তোমার সঙ্গে কিছুক্ষণ গল্প করে আসি। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে এবার গলার ভেতর থেকে শটটাকে বের করে আনতে পারছিলাম না। কোনো রকমে বলেছি, আপনাকে শ্রদ্ধা করি, বিশ্বাস করি। সেই শ্রদ্ধার বিশ্বাসকে নষ্ট করবেন না, দয়া করে চলে যান। দেবতোষ বলেছে, যাবার জন্যে আসেনি। আমার সম্বন্ধে তোমার ধারণা আজকের রাতের জন্য অন্তত বদলে ফেলো। আমি একটা রক্তমাংসের মানুষ। বায়োলজিক্যাল আর্জ আছে, শরীরের ক্ষুধা তৃষ্ণা আছে। সে এগিয়ে আসতে লাগলো। আমি প্রায় চিৎকার করে উঠেছি, না না। কিন্তু কে কার কথা শোনে? দেবতোষের ওপর সেই মধ্য রাতে দানব ভর করেছিল। একটা কুমারী মেয়ের জীবনে যা সবচেয়ে মূল্যবান, তার সবটাই খোয়ালাম। পরদিন কলকাতায় ফেরার পথে মুখ নিচু করে চুপচাপ বসেছিলাম। দেবতোষ ছিল আমার ঠিক পাশেই। প্রতি মুহূর্তে নিজের মৃত্যু কামনা করছিলাম। ভেবেছিলাম বেঁচে থাকার মানে হয় না, আত্মহত্যাই একমাত্র পথ। তার মধ্যেই এলোমেলো নানা চিন্তা মাথায় ঢুকে যাচ্ছিল। এই যে মহানুভবতা দেখিয়ে লোকটা কত টাকা আমাকে দিয়েছে, শেষ পর্যন্ত মোটা অঙ্কের স্যালারি দিয়ে তার জনকল্যাণ কেন্দ্রে নিয়ে এসেছে, ঢাকুরিয়ার আধা বস্তি টাইপের অস্বাস্থ্যকর 1.5খানা ঘর থেকে ওল্ড বালিগঞ্জের প্যালেসে এনে তুলেছে, এসবই তাহলে ছিল তার ফাঁদ। নোংরাই লোকটার একমাত্র লক্ষ্য ছিলাম আমি। আরো স্পষ্ট করে বললে, আমার এই শরীর। দেবতোষ মাঝে মাঝে আমাকে দেখছিল। একসময় বলেছে, এত ভেঙে পড়ছো কেন? এটা এমন কিছুই নয়, খুব নর্মাল ব্যাপার। আমার চরম সর্বনাশ করে বলছে কিনা এটা খুব স্বাভাবিক। হঠাৎ অসহ্য রাগে মাথায় যেন আগুন ধরে গিয়েছিল। মনে হচ্ছিল পা থেকে জুতো খুলে এলোপাথারি বাড়ি মেরে ইতর দুশ্চরিত্র লোকটার মুখ ভেঙে দিই। কিন্তু কিছুই করা সম্ভব হয়নি। কলকাতায় পৌঁছে ওল্ড বালিগঞ্জের বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে দেবতোষ বলেছে, আজ আর অফিসে যাওয়ার দরকার নেই, রেস্ট নাও, কাল থেকে যেও। বলে চলে গিয়েছিল। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে আমার পা ভীষণ কাঁপছিল। বাবার কাছে কিভাবে গিয়ে দাঁড়াবো?
কাল মধ্যরাতে যা ঘটে গেছে তার ছাপ কি আমার চোখে মুখে লেগে আছে? বাবার নজরে কি সব ধরা পড়ে যাবে? না, সেদিন ধরা পড়িনি। বাবা খুব সহজ গলায় জিজ্ঞেস করেছে, গ্রামে গিয়ে আগের দিন কি কি করলাম, রাতটা কোথায় কাটালাম, এই সব। আমি তার চোখের দিকে তাকাতে পারিনি। শুধু চরম লজ্জার ঘটনাটি বাদ দিয়ে আর সবই বলে গিয়েছিলাম। বাবা পুরুষ মানুষ, তাকে হয়তো টেম্পোরারি ধোঁকা দেওয়া গেছে। পরদিন চোরের মতো অফিসে গিয়েছিলাম। পুরুষ এমপ্লয়িরা আমাকে তেমন একটা লক্ষ্য করেনি, কিন্তু সেই বয়স্কা মহিলা কর্মী দুটি, সুখলতা নন্দী আর অর্চনা চাকলাদার, এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে কিছু একটা বুঝতে চেষ্টা করছিল। হয়তো বুঝেছে, হয়তো বোঝেনি, তবে সেদিন আমাকে কোনো প্রশ্ন করেনি। সেই যে জনকল্যাণ কেন্দ্রের কাজের দোহাই দিয়ে দেবতোষ আমাকে বাইরে নিয়ে যেতে শুরু করেছিল, তারপর থেকে 10-15 দিন পর পর তার সঙ্গে যেতে হতো। কখনো বর্ধমান ডিস্ট্রিক্টে, কখনো মালদায়, কখনো বা জলপাইগুড়িতে। প্রথমবার একটা রাত ডায়মন্ড হারবারের হোটেলে কাটিয়েছি। পরে দূরে দূরে কোথাও গেলে 2 রাত 3 রাতও ওই জন্তুটার সঙ্গে কাটাতে হয়েছে। এইবার বাবার কেমন যেন সন্দেহ হতে শুরু করেছিল। আমার ডাক নাম পাখি। একদিন আমাকে বলেছিল, পাখি, এই যে মাঝে মাঝেই দেবতোষ বর্ধনের সঙ্গে তুই 2-4 দিন করে বাইরে বাইরে থেকে আসিস, এটা আমার একেবারেই ভালো লাগছে না। আশেপাশের লোকজন মুখে হয়তো কিছু বলছে না, তবে নজর রাখে। মানুষের ভীষণ কৌতূহল, বেশিরভাগেরই মন খুব নোংরা। আমার ভয় কোনোদিন না তারা কি রটিয়ে দেয়। দেবতোষ বাবুকে বলে কলকাতার অফিসেই পার্মানেন্টলি ডিউটিটা করার ব্যবস্থা কর। লজ্জায়, নিজের ওপর ঘৃণায় মাথা ঠিক ছিল না। ভেবেছিলাম দেবতোষ বর্ধন নামে একটা জানোয়ারের হাত থেকে মুক্তির একটাই উপায় আত্মহত্যা। আগেও বেশ কয়েকবার এই চিন্তাটা আমাকে পেয়ে বসেছিল, কিন্তু অনেকটা এগিয়েও পিছিয়ে এসেছি। আর নয়। ডাক্তার বাবাকে রাতে ভালো ঘুমের জন্য কড়া ডোজের সিডেটিভ খেতে দিয়েছিল। আমি একটু বেশি করে কিনতে শুরু করেছিলাম। 20টা যখন জমেছে, সেই সময় একদিন মাঝরাতে 1 গ্লাস জল আর বড়িগুলো নিয়ে বসলাম। খেতে যাব, হঠাৎ বাবার মুখ চোখের সামনে ভেসে উঠল। যদি মরে যাই, বাবার কি হবে? দেবতোষ বর্ধন একটা দিনও তাকে এখানে থাকতে দেবে না, ঘাড় ধরে রাস্তায় বের করে দেবে। না, মরা হলো না। একদিকে আত্মসম্মান, অন্যদিকে বাবা। বেঁচে রইলাম ঠিকই, কিন্তু তাকে কি বাঁচা বলে? বছর 4 কি হয়তো হবে আমি দেবতোষের জনকল্যাণ কেন্দ্রের এমপ্লয়ি ছিলাম বটে, আসলে ওই শয়তানের রক্ষিতা। আমাদের দারিদ্র আর অসহায়তার সম্পূর্ণ সুযোগ নিয়েছিল নরকের কীটের চেয়ে অধম ওই লোকটা। যাই হোক, বছর 4 নরক যন্ত্রণা ভোগ করার পর আরও অন্ধকারে আমাকে ঠেলে দিল দেবতোষ। টের পেলাম শরীরে পরিবর্তন আসছে, আমি প্রেগনেন্ট। বাবাও তা টের পেয়েছিল। একেবারে বোবা হয়ে গেছে সে। সারাদিন নিঝুম হয়ে বসে থাকত। রাত্রিরে স্ট্রং সিডেটিভ খেয়েও ঘুমোতে পারত না। আমার সঙ্গে একটা কথাও বলতো না। সারাক্ষণ কপাল চাপড়াতো আর বিড়বিড় করত, পাপের অন্ন খেয়ে বেঁচে থাকতে হবে, ঈশ্বর, আমার কেন মৃত্যু হয় না? প্রেগনেন্সির লক্ষণ যখন একটু আধটু ফুটে বেরোতে শুরু করেছে, নিজেকে ঢেকে ঢুকে অফিসে যেতাম। সব সময় আতঙ্ক, এই বুঝি ধরা পড়ে গেলাম। কিন্তু বয়স্কা 2 এমপ্লয়ি সুখলতাদি আর অর্চনাদির চোখে খুব সম্ভব ধুলো দিতে পারিনি। মুখে অবশ্য কিছু বলতো না। আমার মুভমেন্ট, মানে হাঁটা চলা দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করত। এক রবিবার দেবতোষ ওল্ড বালিগঞ্জের বাড়িতে এসে হাজির। কোনোদিন যে আসে না, হঠাৎ এলো কেন? বাবা আর আমি হকচকিয়ে গিয়েছিলাম। লোকটা একটা মেয়েকে পাঁকের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর কি করে তার বাবার কাছে এসে মুখ দেখাতে পারে ভেবে অবাক হয়ে গিয়েছিলাম। দেবতোষ বলেছিল, একটা দরকারে আসতে হলো, কাল থেকে আপাতত তুমি কিছুদিন অফিসে যেও না। প্রতি মাসের 1 তারিখে যেমন স্যালারি পাও, বাড়িতে বসেই পেয়ে যাবে।
বাবা হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠেছিল। নিরীহ অসুস্থ ভীতু মানুষটা বেপরোয়া ভঙ্গিতে চেঁচিয়ে উঠেছে, আপনি আমাদের এত বড় সর্বনাশটা কেন করলেন? আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি। আশ্রিত রুগ্ন সর্বক্ষণ জড়সড় মানুষটার এমন তীব্র প্রতিক্রিয়া থাকতে পারে, তার মতো পয়সাওয়ালা সব দিক থেকে পাওয়ারফুল মানুষকে এভাবে বলতে পারে, চিন্তা করতে পারেনি দেবতোষ। বেশ দমে গিয়েছিল সে। আমতা আমতা করে বলেছিল, টেনশন করবেন না, আমি নার্সিংহোম ঠিক করে ফেলেছি। 3-4 দিন পর লীলাবতী আনলোডেড হয়ে ফিরে আসবে। তারপর এভরিথিং উইল বি নর্মাল। কেউ কিছু টেরও পাবে না। বাবার গলা আর এক পর্দা চড়েছিল। লীলাকে ভারমুক্ত তো করতে চাইছেন, কিন্তু কলঙ্ক থেকে তার মুক্তি হবে কিভাবে? সামান্য ব্যাপার নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন পালিতবাবু? এটা কেউ জানে না, জানবেও না। কলঙ্ক রটার প্রশ্নটা আসছে কেন? বাবা গলার স্বর নামায়নি। আপনার কি ধারণা লোকে অন্ধ, নির্বোধ, কেউ কিছু দেখতে পায় না, বুঝতে পারে না? তারা সব দেখে, সব বোঝে। আমাদের... বাবাকে থামিয়ে দিয়ে দেবতোষ একটা রফায় আসতে চেয়েছিল। ঠিক আছে পালিতবাবু, আপনাদের আমি 3 লাখ টাকা দেব, আর কটা দিন লীলাবতী নার্সিংহোমে কাটিয়ে আসবে। কেউ যদি কিছু বুঝেও থাকে, কিছুদিনের মধ্যে ভুলে যাবে। মানুষের মেমরি দীর্ঘস্থায়ী হয় না। আপনি নিশ্চিন্তে থাকুন। আমাদের এত বড় একটা অসম্মানের দাম মোটে 3 লাখ। তাহলে কি আপনারা আরো কিছু বেশি চান? ঠিক আছে, ফিগারটা বাড়িয়ে দেওয়া যাবে। বাবার উত্তেজনাটা এমন একটা জায়গায় পৌঁছেছিল, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে। প্রচণ্ড রাগে গলার শিরাগুলো দড়ির মতো পাকিয়ে উঠেছিল। লাল টকটকে চোখ দুটো থেকে ফিনকি দিয়ে যেন রক্ত ছুটবে। বাবা বলেছিল, আপনি বড়লোক, আপনার প্রচুর অর্থ, ভেবেছেন টাকা দিয়ে সবকিছু কিনে নেওয়া যায়? ওদিকে মুখের চেহারাটা দ্রুত বদলে যাচ্ছিল দেবতোষের। শান্ত ভদ্র মুখোশটা সরে গিয়ে ভেতর থেকে একটা দানব যেন বেরিয়ে আসছিল। দাঁতে দাঁত ঘষে দেবতোষ জিজ্ঞেস করেছে, কি চান আপনি? আমি কাছেই দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার মাথায় কোনো একটা শক্তি যেন ভর করেছে। বাবা কিছু জবাব দেওয়ার আগে আমি কঠিন মুখে বলেছিলাম, টাকা আমরা চাই না, নার্সিংহোমেও যাব না। এবার দেবতোষ আর বাবা দুজনেই চমকে উঠেছে। বাবা হাত পেতে আমার চরম অসম্মানের দাম কিছুতেই নিত না, কিন্তু যতই আমার জন্য অসম্মানে উত্তেজনায় তার বুক ফেটে যাক, বাবা হয়তো চেয়েছিল আমি নার্সিংহোমে গিয়ে কলঙ্ক নামিয়ে দিয়ে আসি। দেবতোষ তো তার জন্যই অস্থির হয়ে উঠেছে। টাকার টোপও নাকের ডগায় ঝুলিয়ে দিয়েছিল। তার চোখের দিকে তাকিয়ে ফের বলেছিলাম, যে আমার গর্ভে আছে তাকে নষ্ট হতে দেব না, তার কোনো অপরাধ নেই। মুখটা এবার ফ্যাকাশে হয়ে গিয়েছিল দেবতোষের। নিচু গলায় বলেছে, ওটা বেঁচে থাকলে লোকের কাছে মুখ দেখাতে পারবে? বলেছিলাম, পারবো, কারণ আমি কোনো অন্যায় করিনি। লোকে আপনার গায়ে সামনাসামনি দাঁড়িয়ে থুতু দিতে হয়তো সাহস করবে না, কিন্তু চারিদিকে যে ফিসফিসানি শুরু হবে, তাতে আপনার ইমেজের হাল যে কি হবে ভেবে দেখেছেন? দেবতোষ ঢোক গিলে জিজ্ঞাসা করেছে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করার জন্য ওটাকে বাঁচিয়ে রাখতে চাও? বলেছিলাম, অত নিচু স্তরে নামার কথা ভাবতে পারি না। আমি চাই আমার সন্তান পৃথিবীর আলো দেখুক। কিছুক্ষণ চুপ করে থেকে দেবতোষ বলেছে, অলরাইট, একটা ডিল হয়ে যাক। তুমি তোমার বাচ্চা নিয়ে থাকবে, তার পিতৃ পরিচয় যদি কারোকে জানাও, আমার নাম জড়িয়ে স্ক্যান্ডাল করতে চাও, তার ফল কিন্তু মারাত্মক হবে। বলেছিলাম, জানি, আপনার অনেক ক্ষমতা, কয়েক মিনিটের ভেতর আমাদের শেষ করে দিতে পারেন। দেবতোষ বলেছে, ঠিক আছে, যতদিন ইচ্ছে তোমরা এই বাড়িতে থাকতে পারো, অফিস যাওয়ার দরকার নেই, প্রতি মাসে তোমার টাকা এসে যাবে। আমি আর অফিসে যাইনি। তারপর ঠিক সময় সন্তানের জন্ম হলো। না, হাসপাতাল বা কোনো নার্সিংহোমে নয়। সেখানে গেলে বাপের নাম টাম হয়তো জানতে চাইবে। দেবতোষ আমার খবর রাখছিল। ওল্ড বালিগঞ্জের বাড়িতেই একজন ডাক্তার এবং নার্স পাঠিয়ে দিয়েছে। তারাই ডেলিভারিটা করিয়েছে। না, তারা পিতৃ পরিচয় জানতে চায়নি। খুব সম্ভব সেটা দেবতোষেরই কারসাজি। একজন নার্স তো রাখা হয়েছিলই।
একতলায় বিধবা যুবতী মেয়েকে নিয়ে যে ছোট ফ্যামিলিটি ছিল তারা এসেও আমার দেখাশোনা করে যেত। বিধবা মেয়েটি ছিল অসাধারণ সুন্দরী, কিন্তু কেমন যেন বিষণ্ণ, সেই বেশি আসত। তার সঙ্গে আমার বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। 1 মাস বাদে নার্স চলে গেল। ডেলিভারির পর 2-4 দিন এসেছিলেন ডাক্তার। তাঁর আর আসার দরকার ছিল না, কেননা বাচ্চা আর আমি সুস্থই ছিলাম। তবে বিধবা মেয়েটি রোজ আসত। তার নাম দীপ্তি। আমার সন্তান কিভাবে গর্ভে এসেছে সে জানত। একদিন দীপ্তি কথায় কথায় বলেছে, দেবতোষ বর্ধন একটা জন্তু। সে দারিদ্র্যের সুযোগ নিয়ে তোমার মতো আমারও সর্বনাশ করেছে। তারপরে ওল্ড বালিগঞ্জের বাড়িতে এনে তুলেছে। একটাই বাঁচোয়া, আমার কোনো বাচ্চা টাচ্চা হয়নি। একটু থেমে ফের বলেছে, তোমার আমার মতো আরও অনেক সুন্দরী মেয়ের জীবন নষ্ট করেছে দেবতোষ। তাদের কি হাল হয়েছে জানি না। তুমি ছেলেকে নিয়ে ভবিষ্যতে কি করবে ভাবতে পারছি না, বড্ড ভয় হচ্ছে। দেবতোষ আর কোনোদিন ওল্ড বালিগঞ্জের বাড়িতে আসেনি, আমাদের খোঁজও নেয়নি। তবে নিয়মিত মাসের শেষে টাকা পাঠিয়ে দিত। শুনেছি দীপ্তিরাও আমার মতোই টাকা পেত। আমাদের মতো মেয়েদের শারীরিক এবং সামাজিক মর্যাদা নষ্ট করা এবং চরম সর্বনাশের দাম। আমার বাবা আরও অসুস্থ হয়ে পড়েছিল। সারাদিন বিছানায় নিঝুম হয়ে পড়ে থাকত। মাঝে মাঝে কপাল চাপড়ে কাঁদতে কাঁদতে বলতো, হায় ঈশ্বর, মরতেও তো পারি না, পাপের অন্ন খেয়ে যে বেঁচে আছি, এত বড় শাস্তি তুমি আমাকে দিলে। বাবা কখনো আমার সন্তানের দিকে ফিরেও তাকায়নি। প্রবল ঘৃণায় তাকে তার ত্রিসীমানায় ঘেঁষতে দিত না। আর আমি ছেলেটাকে আগলে আগলে রাখতাম। ফুলের মতো নিষ্পাপ সন্তান, তার কি অপরাধ। 2.5 বছরের মতো এভাবেই কেটে গেল। বাবার শরীর তখন একেবারেই ভেঙে পড়েছে। হঠাৎ মারা গেলে ছেলেটাকে নিয়ে আমি কি করব, কি করে টিকে থাকব, তখন এসবই ছিল বাবার একমাত্র চিন্তা। সোসাইটি বড় নিষ্ঠুর। একটি তরুণীর পক্ষে একটা বাচ্চাকে নিয়ে একা একা থাকা অসম্ভব। চারিদিকে হাঙরের পাল ঠিক ঠিক করছে। মেয়েটাকে একেবারে ছিঁড়ে খাবে। বেঁচে থাকতে হলে তার মাথার উপর একজন পুরুষ অভিভাবক থাকা দরকার, বাবা, দাদা বা স্বামী। তারা কানা হোক, খোঁড়া হোক, অন্ধ হোক বা রোগে শয্যাশায়ী। বাবা বলতো, আমার সময় শেষ হয়ে এসেছে, কদিনই বা বাঁচব। ওল্ড বালিগঞ্জের এই বাড়িতে দেবতোষ বর্ধন তো চিরকাল থাকবে না। তার কাজ মিটেছে, যে কোনোদিন লাথি মেরে বের করে দেবে। আমি না হয় মরব, কিন্তু কার কাছে তোদের রেখে যাব? কলকাতায় আমাদের যে আত্মীয় স্বজন আছে তারা সবই জেনে গেছে। তাদের কাছে মুখ দেখানো যাবে না। তারা কেউ আশ্রয় দেবে না তোকে। বিশেষ করে ছেলেটা তো গলার কাঁটা। সেটা না জন্মালে হয়তো কারোর সহানুভূতি পেতিস। বলতে বলতে বাবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত। একদিন বাবা হঠাৎ বলল, বম্বেতে তোর এক দুঃসম্পর্কের মাসি আর মেশো থাকে। তারা শুনেছি খুব ভালো মানুষ। ওরা কলকাতায় এলে 2-1 বার দেখা করে গেছে। ছেলেপুলে নেই, দুজনেই বিরাট চাকরি করে, প্রচুর পয়সা, কিন্তু দম্ভ নেই। চমৎকার ব্যবহার। ভাবছি ওদের একটা চিঠি লিখব, যদি দয়া করে। সত্যি সত্যি চিঠি লিখেছিল বাবা, কিন্তু উত্তর আসার আগেই একদিন রাত্রে বাবার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হলো। দুর্বল মানুষটা সহ্য করতে পারেনি। পরের দিনই সব শেষ। বাবার মৃত্যুর পর একেবারে দিশেহারা হয়ে পড়েছিলাম। মনে হয়েছিল মাঝ সমুদ্রে গিয়ে পড়েছি। কি আশ্চর্য, কারো কারো জীবনে অলৌকিক কিছু ঘটে। আমার জীবনেও ঘটেছিল। বাবার শ্রাদ্ধের ঠিক 1 সপ্তাহ বাদে আমার বম্বের মাসি আর মেশো সরস্বতী দাশগুপ্ত আর সোমদেব দাশগুপ্ত ওল্ড বালিগঞ্জে এসে হাজির। আমাকে আর আমার ছেলেকে নিয়ে তারা বম্বে চলে গিয়েছিলেন। বম্বে এখন মুম্বাই হয়েছে, কিন্তু তখন বম্বেই ছিল। কি স্নেহ যে তাদের কাছে পেয়েছি বলে বোঝাতে পারবো না। আমার জীবনে যা ঘটে গেছে সেজন্য ঘৃণা নেই। বলতেন, যা হয়েছে তা নিয়ে ভেবে ভেবে জীবনটা নষ্ট করো না, নতুন করে সব শুরু করো, আমরা তোমার পাশে আছি। এই মেসমশাই আর মাসিমা আমার আর আমার ছেলের লাইফটা নিজেদের হাতে গড়ে দিয়েছিলেন। ছেলের নাম দিয়েছিলেন রণেশ,
ডাক নাম রণ। প্রথমে তাকে মিশনারি প্রিপারেটরি স্কুলে ভর্তি করে দেওয়া হলো। স্কুল থেকে রণর বাবার নাম জানতে চাওয়া হয়েছিল, আমি জানাইনি। বলেছিলাম আমি ছেলের মা এবং বাবা। কি ভেবে প্রিন্সিপাল অ্যাডমিশন ফর্মে তাই লিখে দিতে বলেছিলেন। আমি চাকরি করতাম, 10টা 5টা ডিউটি, রণেশের মর্নিং স্কুল। আমাকে দিনের বেশিরভাগ সময়ই বাইরে থাকতে হতো। রণেশকে প্রেমা স্কুল বাসে তুলে দিত। মাসিমা মেসমশাইও তাদের কাজের জায়গায় চলে যেতেন। রণেশের ছুটি 12টায়। বাড়িতে আমরা কেউ নেই। মারাঠি ভাই প্রেমা ছিল হোল টাইমার। সে রণেশকে কি যত্ন যে করত। প্রেমাই তাকে স্কুল বাস এসে থামলে বাড়ি নিয়ে আসত। রণেশ বড় হয়ে উঠল। মাসিমা মেসমশাই, যারা আমার কাছে স্বয়ং ঈশ্বরের মতো, তাঁরা আর রইলেন না। মৃত্যুর আগে আমার আর আমার ছেলের নামে আম্বেদকর রোডের ফ্ল্যাট, টাকা পয়সা সব লিখে দিয়ে গেছেন। রণেশ 2টো স্কুল এবং কলেজে পড়ে পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করে শর্ট ফিল্ম মেকার হলো। এই হলো আমাদের পাস্ট হিস্ট্রি। কতক্ষণ পুরনো দিনের স্মৃতির ভেতর ডুবেছিল খেয়াল নেই রণেশের। হঠাৎ ইঞ্জিনের তীব্র সিটির আওয়াজে চমকে উঠে দেখতে পেল ক্যালকাটা মেল একটা বড় জাংশন স্টেশনে ঢুকছে। আজ এ পর্যন্তই। উপন্যাসের 3য় পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।